আজ থেকে বেশ বহু বছর আগের এক কাহিনী। শান্তিপুর নামে একটি ছোট্ট রাজ্য ছিল। এই রাজ্যের ঠিক মাঝখানেই ছিল রাজপ্রাসাদ, আর এই রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র প্রতাপ। রাজা বীরেন্দ্র প্রতাপ স্বভাবে ভীষণ দয়ালু আর ভালো মনের মানুষ ছিলেন। রাজা বীরেন্দ্র প্রতাপ মহারানী বিমলা আর একমাত্র রাজকুমার বিনীতকে নিয়ে সুখে শান্তিতে বাস করতেন। রাজা সব সময় নিজের প্রজাদের ভালো কিসে হয় তা নিয়ে চিন্তা করতেন, কারণ রাজা বীরেন্দ্র প্রতাপ সর্বদা তার প্রজাদের মুখে হাসি দেখতে চাইতেন। এমন ভালো রাজা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাই শান্তিপুরের সমস্ত প্রজারা সর্বদা সুখে শান্তিতেই থাকত। কোনো সময় তাদের কোনো অভাব থাকতো না। সমস্ত প্রজাদের কাছে অল্প কিছু করে জমি ছিল, আর সেই সমস্ত জমিতে চাষাবাদ করে তারা তাদের জীবন অতিবাহিত করত। শান্তিপুর রাজ্যের ঠিক পাশেই অন্য আরেকটি রাজ্য ছিল। এই রাজ্যটির নাম বালাকোট। এই রাজ্যটিও শান্তিপুর রাজ্যের মতোই বেশ ছোট একটি রাজ্য ছিল। শুধুমাত্র কয়েকটি গ্রাম এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বালাকোটের রাজা ছিলেন রাজা মোহনলাল। উনি স্বভাবে যেমন অহংকারী আর ঠিক তেমনই অত্যাচারী রাজা ছিলেন। ওনার অত্যাচারে সমস্ত প্রজারা অতিষ্ঠ ছিল। রাজা বীরেন্দ্র প্রতাপের একদম বিপরীত। রাজা মোহনলাল নিজের গরিব প্রজাদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব আদায় করতেন, আর তা দিয়ে রাজকোষ সমৃদ্ধ করতেন। এমনকি কোনো প্রজাদের রাজমহলের ভিতরে যাওয়ার অনুমতি পর্যন্ত ছিল না। রাজার অত্যাচারে বালাকোটের সমস্ত রাজ্যবাসী দুঃখে জীবন যাপন করত। রাজমহলের ত্রিসীমানায় প্রজাদের বসবাস নিষিদ্ধ ছিল। গরিব প্রজারা কষ্ট করে যেটুকু চাষবাস করত, সমস্ত উৎপাদিত ফসল রাজাকে দিয়ে দিতে তারা বাধ্য হতো। তাই সমস্ত বাড়িতে অপুষ্টি আর অনাহারের জন্য রোগ ব্যাধি লেগেই থাকতো। এই কারণে প্রজারা কখনোই সুখে শান্তিতে থাকতে পারত না। প্রথমের দিকে বালাকোট আর শান্তিপুর রাজ্যের মধ্যে বেশ সুসম্পর্ক বজায় ছিল। বালাকোটের রাজকুমারী শশীকলা ছিলেন প্রচণ্ড জেদি। একবার যে নির্ণয় নিতেন তার কোনো নড়চড় হতো না। এমনকি রাজা মোহনলালকে পর্যন্ত তার কাছে মাথা নত করতে হতো। রাজকুমারী শশীকলা জানতেন যে শান্তিপুরের রাজকুমার বিনীত খুবই সুদর্শন আর বীর পুরুষ। তিনি অনেক দিন থেকেই রাজকুমার বিনীতকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেছেন, আর বাস্তবেও তিনি রাজকুমার বিনীতকে নিজের স্বামী হিসাবে পেতে চান। তাই আজ তিনি তার এই সিদ্ধান্তের কথা পিতা এবং মাতাকে বলতে লাগলেন। পিতাশ্রী, আমি শান্তিপুরের রাজকুমার বিনীতকে বিবাহ করতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখনই সন্দেশ পাঠাবো। পরদিন সকালবেলায় রাজা মোহনলাল দুইজন সৈন্যের মাধ্যমে শান্তিপুর রাজ্যে এই প্রস্তাব পাঠালেন। দেখুন মহারাজ, আমি যতদূর খোঁজ খবর নিয়ে জেনেছি, রাজকুমারী শশীকলার আচার বিচার একদমই ঠিক নেই। এমনকি রাজকুমারী খুবই জেদি আর অহংকারী প্রকৃতির। রানীর কথা শোনার পর রাজা বীরেন্দ্র প্রতাপও এই বিয়েতে অমত করেন। রাজা মোহনলাল 100% নিশ্চিত ছিলেন। রাজা বীরেন্দ্র প্রতাপ এই বিবাহের প্রস্তাব স্বীকার করে পত্র পাঠিয়েছেন। তাই দেরি না করে তাড়াতাড়ি মহামন্ত্রীকে সেই পত্র পড়ে শোনাতে বললেন। আপনার একমাত্র কন্যার সহিত আমার একমাত্র পুত্রের বিবাহের যে প্রস্তাব আপনি পাঠিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি দুঃখিত যে এই প্রস্তাব মেনে নিতে পারলাম না। পারেন তো আমাকে ক্ষমা করে দেবেন। এত বড় স্পর্ধা! আমার প্রস্তাব কি অস্বীকার করেছে? ঠিক আছে, এই দেশে আরও ভালো ভালো অনেক রাজকুমার আছে। আমার একমাত্র কন্যা শশীকলার সঙ্গে ওর থেকে ভালো রাজকুমারের সঙ্গেই বিয়ে দেব। এই ঘটনায় ক্রোধিত হয়ে রাজা মোহনলাল শান্তিপুর রাজ্যের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন। রাজকুমার বিনীত কখনো কখনো জঙ্গলে শিকারে যেতেন। জঙ্গল থেকে ফেরার পথে রাজকুমারকে বালাকোট রাজ্যের পাশ দিয়ে আসতে হতো। এরকমই একদিন রাজকুমার বিনীত যখন শিকার থেকে ফিরছিলেন, তখন হঠাৎ করেই তিনি তার ঘোড়াটা থামিয়ে দিলেন। একটি পুকুরের ধারে বাঁধানো ঘাটের উপরে এক সুন্দরী কন্যা একটি ছোট ছেলের সাথে বসে গল্প করছিল, আর ওদের কাছে কয়েকটি পায়রাও ছিল। এই সুন্দরী কন্যের নাম কলাবতী। বালাকোট রাজ্যের এক গরিব কৃষক দীনেশের মেয়ে হলো কলাবতী।
কলাবতী শুধুমাত্র দেখতেই সুন্দর ছিল না, বরং যেমন তার স্বভাব সেরকমই তার আচার ব্যবহার ছিল খুবই মার্জিত। কলাবতীর সাধারণ এই রূপ চেহারা দেখে রাজকুমার বিনীত খুবই আকর্ষিত হলেন। বাহ, মেয়েটি খুব সুন্দর তো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সরলতার সঙ্গে মেয়েটি মিলেমিশে একাকার। আমার খুব ভালো লাগছে। হঠাৎ করে কলাবতী অনুভব করলো যে হয়তো কেউ তার দিকে তাকিয়ে রয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কলাবতীর দৃষ্টি রাজকুমার বিনীতের দৃষ্টির সাথে মিলল, আর তাতেই কলাবতীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। কলাবতী রাজকুমারকে দেখে চিনতে পেরেছিল যে ইনি শান্তিপুরের রাজকুমার বিনীত। আর রাজকুমার বিনীতও কলাবতীর সঙ্গে চোখাচোখি হতেই লজ্জায় আর দেরি না করে ওখান থেকে ঘোড়া নিয়ে বেরিয়ে গেলেন। আর রাজপ্রাসাদে ফিরে গিয়ে মহারাজকে বললেন, পিতাশ্রী, বালাকোটের অতি সাধারণ একটি মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটাও আমি জানি আমাদের রাজ্যের সঙ্গে বালাকোটের সম্পর্ক ঠিক নেই। রাজকুমার, আমাদের রাজ্যের সঙ্গে বালাকোটের সম্পর্ক এত খারাপ নয়। তুমি যে মেয়েটিকে পছন্দ করেছো, সেই পছন্দের সম্মান জানানোটা আমার কর্তব্য। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সন্দেশ পাঠাবো। তারপর রাজা বীরেন্দ্র প্রতাপ রাজ্যের একটি বিশ্বস্ত দাসীকে ডেকে পাঠিয়ে ওই দাসীর মাধ্যমে কলাবতীর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে বললেন, কারণ এই দাসীর সঙ্গে বালাকোট রাজ্যের প্রজাদের বেশ ভালো সম্পর্ক ছিল। পরদিন সকালে দাসী এসে রাজাকে জানায় যে কলাবতী খুবই ভালো একটি মেয়ে, তার আচার ব্যবহার খুবই নম্র ভদ্র, এমনকি তার বাবা মা গরিব হলেও ভীষণ সৎ আর ভালো মনের মানুষ। এই সমস্ত কিছু জানার পরে রাজা বীরেন্দ্র প্রতাপ আর এক মুহূর্তও দেরি না করে কলাবতীর বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন। এই প্রস্তাব দীনেশ পড়তে লাগলো, আর আশ্চর্য হলো যে ওর মতো একজন গরিব চাষির বাড়িতে রাজা বীরেন্দ্র প্রতাপ তার একমাত্র পুত্রের জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সমস্ত কথা পড়ার পর দীনেশ খুবই গর্বিত হলো আর এই বিবাহের জন্য সম্মতি দিল। আর এই সমস্ত কথা দরজার আড়াল থেকে কলাবতী শুনে ভীষণ লজ্জা পেল। রাজকুমার বিনীতের বিভিন্ন গুণ সম্পর্কে কলাবতী আগের থেকেই শুনেছিল, আর এখন সেই রাজকুমার বিনীতকে নিজের স্বামী রূপে পেতে চলেছে। কলাবতী রাজকুমার বিনীতকে নিয়ে রঙিন স্বপ্নের জাল বুনতে লাগলো। অন্যদিকে রাজা মোহনলালের কাছে এই খবরটা পৌঁছতে বিন্দুমাত্র দেরি হলো না। মহামন্ত্রী বলল, মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি বলতে পারি। তুমি আজ পর্যন্ত কোনো ভালো খবর এনেছো নাকি? সব সময় তো খারাপ খবরই নিয়ে আসো। নাও, তাড়াতাড়ি বলে ফেলো খারাপ খবরটা। বীরেন্দ্র প্রতাপ রাজকুমার বিনীতের সঙ্গে দীনেশের মেয়ে কলাবতীর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে এবং দীনেশ তা গ্রহণ করেছে। মন্ত্রী মশাই, এতদিন পর অন্তত একটা ভালো খবর দিল। আমি অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। দীনেশের অনেক খাজনা বাকি আছে না? এবার এই দীনেশকে দিয়েই রুদ্রপ্রতাপকে কেমন জব্দ করতে হয় তোমরা শুধু দেখো। তারপর বিবাহের যথাসময় উপস্থিত হলো। মহারাজ বীরেন্দ্র প্রতাপের একমাত্র পুত্র রাজকুমার বিনীতের সঙ্গে দীনেশের একমাত্র কন্যা কলাবতীর বিবাহ সুসম্পন্ন হলো। রাজকুমার এবং কলাবতীর বিয়ে ঠিক পরের দিন রাজা মোহনলাল দীনেশকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন আর বললেন যে এখন তার মেয়ে কলাবতী, আর কলাবতী না, রানী কলাবতী, মেয়ের কাছে প্রচুর টাকা, তাই মেয়ের বাড়ি থেকে টাকা নিয়ে এসে সে যেন তাড়াতাড়ি তার সমস্ত ঋণ শোধ করে দেয়। এর উত্তরে দীনেশ জানায় যে সবেমাত্র গতকালকেই তার মেয়ের বিয়ে হয়েছে, এখন সে কিভাবে তার মেয়ের কাছ থেকে টাকা চেয়ে আনবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। এরপর রাজা রেগে গিয়ে জানায় যে যদি দীনেশ তার মেয়ের কাছ থেকে টাকা চেয়ে আনতে না পারে তাহলে যেন কাল সকালের মধ্যেই দীনেশ তার স্ত্রীকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যায়। পরদিন সকালের মধ্যেই দীনেশ তার স্ত্রীকে নিয়ে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে রওনা দিল অজানার উদ্দেশ্যে। জানে না কোথায় যাবে। দারিদ্রতার কারণে কলাবতী বড় হওয়ার পর থেকেই তার বিয়ের জন্য দীনেশ সবসময় চিন্তায় থাকত। কলাবতীর বিবাহ রাজকুমারের সাথে সুসম্পন্ন হওয়াতে দীনেশ খুবই নিশ্চিন্ত ছিল, কিন্তু হঠাৎ করে আসা এই সমস্ত বিঘ্ন বাধা সম্পর্কে সে একদমই অবগত ছিল না। নিজেদের জন্মভিটে ছেড়ে যেতে হচ্ছে, তাই দীনেশ আর তার স্ত্রী খুবই দুঃখী ছিল, কিন্তু তাদের হাতে যে আর কোনো উপায়ও নেই।
প্রত্যেকেরই ভীষণ কষ্ট হচ্ছিল ওদের চলে যেতে দেখে, কিন্তু সকলেই নিরুপায়, কারোরই যে কিছু করার নেই। কেউই রাজা মোহনলালের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না, তাই সকলে চোখের জলে ওদের বিদায় জানাতে লাগলো। হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে গিয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। দীনেশ আর তার স্ত্রী বালাকোট রাজ্য ছাড়িয়ে মেয়ের শ্বশুরবাড়ি শান্তিপুরের পাশ দিয়ে যেতে লাগলো। তারপর দুজনে একটু থেমে শান্তিপুর রাজ্য তথা মেয়ে কলাবতীর শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে দূর থেকেই মেয়ে কলাবতী এবং জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করল এবং পুনরায় দুজনেই অজানার উদ্দেশ্যে রওনা হলো। দীনেশ চাইলে সহজেই মেয়ের বাড়ি গিয়ে আশ্রয় নিতেই পারত, কিন্তু দীনেশ তা করেনি, কারণ সৎ দীনেশের কাছে তার আত্মসম্মান সবচেয়ে বড়। রাজা মোহনলালের আদেশ মতো দীনেশ নির্দিষ্ট সময়ের মধ্যে রাজার কর দিতে না পারায় দীনেশকে তার পিতৃভিটে ছেড়ে সস্ত্রীক রাজ্য ছেড়ে চলে যেতে হয়। এই ঘটনায় সমস্ত রাজ্যবাসী ভীষণ দুঃখিত হলেও কারোর এটুকু সাহস নেই যে এই খবরটা গিয়ে কলাবতীকে দিয়ে আসবে, কারণ সকলেই রাজা মোহনলালকে ভীষণ ভয় পেত। তাই এই দুঃসাহস দেখানো কারোর পক্ষেই সম্ভব হয়নি। কিন্তু এই ছোট্ট ছেলেটি, যার নাম ছোটু, ছোটুর সাথে কলাবতীর কিন্তু কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও ছোটু আর কলাবতী একে অপরকে নিজ ভাই বোনের ন্যায় ভালোবাসত। যে কাজটা করতে সমস্ত রাজ্যবাসী ভয়ে পিছিয়ে গেছে, আজ সেই কাজ করতেই, অর্থাৎ কলাবতীকে খবর দিতে যে রাজা মোহনলাল তার বাবা মাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, এটি জানানোর জন্যই ছোটু বালাকোট রাজ্য থেকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ছোটুদের বাড়ি কলাবতীর বাড়ির পাশেই ছিল। ছোটু তার বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে এক প্রকার লুকিয়েই তার দিদিকে খবর দিতে যাচ্ছে বালাকোট থেকে প্রায় 5 কিলোমিটার দূর শান্তিপুর রাজ্যে। ছোটুকে যে করেই হোক তার দিদি কলাবতীকে এই খবরটা দিতেই হবে, সেই জন্য সে প্রাণপণে দৌড়তে লাগলো। ছোটুর মনে একবারও এই ভাবনাটা এলো না যে একবার যদি একথা রাজার কানে যায় তাহলে তার কি চরম শাস্তি হতে পারে। অবশেষে ছোটু রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছলে প্রহরী তাকে আটকে দিল আর বলল, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি ভেতরে যেতে পারবে না, চলে যাও এখান থেকে, যাও। আমাকে ভিতরে যেতে দাও, আমি আমার দিদির সঙ্গে দেখা করতে এসেছি। আমার দিদি এখানে থাকে। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে দিদিকেই জিজ্ঞাসা করে নাও। কি হলো, শুনতে পেলে না? তোমাকে যে বললাম ভেতরে যেতে পারবে না। এখানে তোমার দিদি দিদি কেউ থাকে না, ভালো ভালো এখান থেকে কেটে পড়ো, না হলে। দিদি! ওই সময় সদ্য বিবাহিতা রানী কলাবতী তার বাবা মার কথাই চিন্তা করছিল। হঠাৎ করে ছোট ডাক শুনে কলাবতী চমকে গেল। কি হয়েছে তা জানার জন্য কলাবতী আর এক মুহূর্ত দেরি না করে রাজমহলের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে দৌড়তে লাগলো। আরে, ছোটু এত দূর একা একা কিভাবে এলো? সঙ্গে তো কাউকে দেখছিও না। পাহারাদার, ওকে ছেড়ে দাও, ও আমার ভাই হয়। ছোটু, তুমি ভিতরে এসো। হ্যাঁ, রানী কলাবতী তোমাকে ভেতরে যেতে বলেছেন, এখন তুমি ভেতরে যেতে পারো। এবার কি হলো? আমার কথায় বিশ্বাস হলো তো যে এটা আমার দিদির বাড়ি? তখন থেকে আমি বলছি। এইভাবে হঠাৎ করে ছোটুকে একা দেখে কলাবতী খুবই চিন্তিত হয়ে গিয়েছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি ছোটুকে জিজ্ঞাসা করলো যে বালাকোট রাজ্যে তার বাবা মা সবাই ভালো আছে কিনা, তাদের কোনো বিপদ হয়নি তো। তারপর ছোটু কলাবতীকে সবটা বলল যে তার আর রাজকুমার বিনীতের বিবাহের ঠিক পরের দিনই রাজা মোহনলাল তার বাবাকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। তারপর রাজা আর দীনেশের মধ্যে কিছু কথাবার্তা হওয়াতে রাজা রেগে গিয়ে তার বাবা এবং মাকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। ছোটু বাচ্চা ছেলে, তাই ও জানতো না যে রাজা মোহনলাল রানী কলাবতীর কাছ থেকে টাকা নিয়ে গিয়ে দীনেশকে তার কর শোধ করার কথা বলেছিলেন এবং এই প্রস্তাবে দীনেশ রাজি হয়নি, তাই তার এইরূপ শাস্তি হয়েছে। সবকিছু শোনার পর রানী কলাবতী কাঁদতে লাগলো আর দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। দিদিকে এভাবে দুঃখী হয়ে কাঁদতে দেখে ছোটুর মনটাও উদাস হয়ে গেল। এই অবস্থায় রানী কলাবতী কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। তার বাবা মার জন্য তার খুব চিন্তা হচ্ছিল।
তাই কলাবতী শুধু কেঁদেই চলেছে। কলাবতীকে এভাবে চিন্তিত হয়ে কাঁদতে দেখে সকলেই ভীষণ চিন্তায় পড়ে গেল। কলাবতী, তুমি অত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আর ওনারা শুধু তোমার মাতা পিতা নয়, এখন আমাদের নিকট আত্মীয়। তাই এই অবস্থায় আমাদেরও ওনাদের পাশে থাকা দরকার। হ্যাঁ রাজকুমার, মহারাজ একদম ঠিক কথাই বলেছেন। আমারও একমত। এটা তোমার কর্তব্য যে তুমি যেখান থেকে পারো ওনাদের খুঁজে রাজপ্রাসাদে ফিরিয়ে আনবে, আর তার আগে তুমি ছোটুকে বাড়ি পৌঁছে দেবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এখন ওনাদের খুঁজে বের করা আমার কর্তব্য। আমি এখনই রওনা হব, তোমরা কোনো চিন্তা করো না। রাজকুমার বিনীত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছোটুকে সঙ্গে নিয়ে মহল থেকে রওনা হয়ে গেলেন। প্রথমেই ছোটুকে ঠিকঠাক ভাবে তার বাড়ি পৌঁছে দিতে হবে, সেই জন্য আগে বালাকোটের উদ্দেশ্যে রওনা হলেন। বেশ কিছুক্ষণ পর রাজকুমার বিনীত ছোটুদের বাড়ির সামনে গিয়ে তার ঘোড়া থামালেন, আর ছোটু দৌড়ে তার বাড়িতে চলে গেল। তারপর রাজকুমার বিনীত ওখান থেকে দ্রুত চলে গেলেন কলাবতীর বাবা মাকে খোঁজার জন্য। আর অন্যদিকে এই সমস্ত কিছু কথা রাজা মোহনলালের কানে পৌঁছতে বিন্দুমাত্র দেরি হলো না। মহারাজ, দীনেশ আর তার স্ত্রী বালাকোট রাজ্য ছেড়ে চলে গেছে। খুব ভালো। এখন নিশ্চয়ই দীনেশ তার মেয়ে কলাবতী রাজ্য গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না মন্ত্রী? না মহারাজ, দীনেশ তার মেয়ের কাছে যায়নি। এদিকে রাজেশের ছেলে ছোটু শান্তিপুর গিয়ে সমস্ত ঘটনা বলে এসেছে। দেখব এইবার কলাবতী কত ভালো থাকে। কিন্তু ওই ছোটু এইটুকু বয়সে এত দূর গিয়ে খবর করে এসছে, এ তো ভবিষ্যতে আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে। এখনই ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দাও। আজ থেকেই ওর খেলাধুলা, স্কুল যাওয়া বন্ধ। ও যেন বাড়ির মধ্যেই আটকা থাকে। রাজকুমার বিনীত রাজ্যের প্রতিটি জায়গায় গিয়ে গিয়ে ওনাদের খোঁজ করতে লাগলেন। চারিদিকে কোথাও দীনেশ এবং তার স্ত্রীকে দেখতে না পাওয়ায় রাজকুমার বিনীত এখন জঙ্গলের মধ্যে ওনাদের খোঁজার জন্য গেলেন। জঙ্গল থেকে বেরিয়ে বেশ কিছু দূর পথ যাওয়ার পর ফাঁকা মাঠের মধ্যে হঠাৎ এক জায়গায় এক সাধু বাবাকে দেখে রাজকুমার তার ঘোড়া থামালেন। ওখানে একটি বটগাছের শীতল ছায়ায় এক সাধু বাবা ধ্যানে মগ্ন ছিলেন, আর পাশে তার একটা ছোট্ট কুটির ছিল, আর কুটিরের সামনে কয়েকটি হরিণ মনের আনন্দে কচি ঘাস খাচ্ছিল। সাধু বাবা, সাধু বাবা, আপনি কি কোনো এক ব্যক্তি ও তার স্ত্রীকে এখানে গিয়ে যেতে দেখেছেন? আমি অনেকক্ষণ ধরে ওনাদের খুঁজছি। হ্যাঁ বাবা, কাল রাত থেকেই আমার কুটিরে ছিল। ওদের দুজনকে দেখে খুব দুঃখী লেগেছে। ওরা ঠিক কোথায় যেতে পারে সে সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা নেই। দূরের কোনো আশ্রমে গিয়ে থাকবে। ওরা খুব বেশিক্ষণ আগে এখান থেকে বেরোয়নি। আমার মনে হয় তুমি তাড়াতাড়ি গেলে ওদের দুজনের দেখা পেলেও পেতে পারো। হ্যাঁ সাধু বাবা, আমি এখনই ওনাদের খুঁজতে যাচ্ছি। আপনি আমার প্রণাম নেবেন। এ কথা বলে রাজকুমার বিনীত সামনের দিকে এগিয়ে গেলেন। দীনেশ আর তার স্ত্রী এক নতুন আশ্রয়ের খোঁজে যাচ্ছিল। তখনই রাজকুমার বিনীত ওদের দুইজনকে অতিক্রম করে তাদের সামনে গিয়ে তার ঘোড়া থামালেন। আর দীনেশের কাছে এসে রাজকুমার বললেন, আরে প্রণাম শ্বশুরমশাই, আপনারা এইভাবে কোথায় যাচ্ছেন? আসলে কি জানো বাবা, আমাদের অনেক খাজনা বাকি, আমরা দিতে পারিনি। তাই রাজামশাই তার রাজ্য থেকে আমাদের বের করে দিয়েছে। এই ব্যাপারে আমরা তোমাদের বিব্রত করতে চাই, তাই খবর করিনি। কিন্তু এদিকে কি জানেন, আপনার মেয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দুজনে এখনই আমার সঙ্গে চলুন। আমরা যেতে পারি, কিন্তু একটা শর্তে। আমরা দীর্ঘদিন তোমাদের আত্মীয় হিসেবে তোমাদের রাজ্যে থাকতে চাই না।
যদি সাধারণ প্রজা হিসেবে রাখতে চাও তাহলে হয়তো থাকতে পারে। দীনেশের এই প্রস্তাবে রাজকুমার বিনীত রাজি হয়ে গেলেন। তারপর রাজকুমার তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নিয়ে শান্তিপুর রাজ্যে ফিরে গেলেন। মহারাজ আদেশ করেছেন আজ থেকে ছোটু যেন বাড়ির বাইরে না বের হয়। ওর স্কুল যাওয়া, খেলাধুলো সমস্ত বন্ধ থাকবে, আর আদেশ না মানলে পুরো বাড়ির লোককে রাজ্য ছাড়া করা হবে। একথা বলেই ওই সৈন্য চলে গেল। আর এই সমস্ত কিছু শোনার পর রাজেশ খুবই দুঃখী আর চিন্তিত হয়ে পড়ল। ছোটুও উদাস হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। চুপচাপ বাবার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। রাজকুমার বিনীত ঠিক শ্বশুরমশাইকে যেমনটি কথা দিয়েছিলেন, শান্তিপুর রাজ্যে এসে ওনাদের জন্য তেমনটাই ব্যবস্থা করলেন। রাজপ্রাসাদে নয়, বরং রাজপ্রাসাদের সামনে ওনাদের জন্য আলাদাভাবে একটি বাড়ি দিয়ে দিলেন। ওই বাড়িতেই দীনেশ আর তার স্ত্রী সুখে শান্তিতে থাকতে লাগলো, ঠিক যেমনটা দীনেশ চেয়েছিল, সরল সাদাসিধে জীবন আর 5টা সাধারণ প্রজার ন্যায়। এখন সবকিছু ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও রানী কলাবতী মাঝে মধ্যেই উদাস আর চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকেন, এটা ভেবে যে বালাকোট রাজ্যে এখনো তো অনেক প্রজা রয়েছে যারা রাজার কর সময় মতো দিতে পারেনি। তাহলে তাদের কি হবে? একদিন মহামন্ত্রী রাজা মোহনলালকে বলল, মহারাজ, একটা জরুরি খবর আছে। রাজকুমার বিনীত দীনেশ ও তার স্ত্রীকে নিজেদের রাজ্যে নিয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা তাহলে এরকম দাঁড়ালো, আমরা বালাকোট রাজ্য থেকে কাউকে তাড়িয়ে দিলে তার শান্তিপুর রাজ্যে আশ্রয় হবে, তাই তো? হ্যাঁ মহারাজ, শুধু তাই নয়, দীনেশ আর তার স্ত্রীর জন্য বিনীত আলাদা একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তুমি এক কাজ করো, বালাকোট রাজ্যে যত লোকের খাজনা বাকি আছে তাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে বলো। দেখব রাজকুমার বিনীত কতজনকে আশ্রয় দিতে পারে। আর আশ্রয় যদি দিয়েও থাকে, এত লোককে খাওয়ানো পড়ানো কি করে করে দেব। যখন একদিন রাজকোষ শূন্য হয়ে যাবে তখন টেরটি পাবে কত ধানে কত চাল। পরদিন সকালবেলায় যে সমস্ত প্রজাদের কর বাকি ছিল তারা সকলে মিলে একত্রিত হল। তখন একজন সৈন্য এসে বলল, শোনো, সবাই কান খুলে শোনো। রাজা মশাইয়ের আদেশ, যারা এখনো খাজনা দিতে পারিনি তারা আজ সূর্য ডোবার আগেই এই রাজ্য ছেড়ে পাকাপাকিভাবে যেন চলে যায়। কালকে থেকে তাদের আর এই রাজ্যে স্থান নেই। এই সব কিছু শোনার পর সকলেই ভীষণ চিন্তিত আর উদাস হয়ে গেল। তখন এক বুড়িমা বলল, এ কি বলছো বাবা? এই শেষ বয়সে এসে স্বামীর ভিটেটুকু ছেড়ে কোথায় যাব বলো তো? এটা মহারাজার আদেশ, তোমাদের মানতেই হবে। সবচেয়ে ভালো হবে এখনই তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করো। এ কথা বলে ওই সৈন্য ওখান থেকে চলে গেল। আর হঠাৎ করে রাজার এমন আদেশ শোনার পর সমস্ত প্রজাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর এখন ওই সমস্ত রাজ্যবাসী কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মা, এটা তো আমাদের বাড়ি, তাহলে আমাদেরকে কেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমরা রাজামশাইয়ের কর দিতে পারিনি বাবা, তাই আমাদের এই বাড়ি ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব কিচ্ছু জানি না। আমাদের রাজা খুব খারাপ। এই রাজাকে একমাত্র কলাবতী দিদি উপযুক্ত শাস্তি দিতে পারে। মা, আমরা সবাই দিদির কাছে যাব। দিদি আমাদের ঠিক আশ্রয় দেবে, দেখো। বলো না মা, যাবে তো দিদির কাছে? এই সমস্ত কথা শুনে ছোটুর মার চোখ দুটো জলে ভরে এলো আর নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সূর্যাস্তের আগেই সমস্ত রাজ্যবাসী নিজ নিজ জিনিসপত্র বেঁধে নিয়ে বালাকোট রাজ্য ছেড়ে চলে যেতে লাগলো। রাজ্য ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো ওই বুড়িমা নিজের বাড়িটির দিকে দেখতে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে এক বুক হাহাকার নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এক এক করে প্রায় সমস্ত রাজ্যবাসী বালাকোট ছেড়ে নিজেদের জিনিসপত্র নিয়ে অন্য কোনো রাজ্যের উদ্দেশ্যে রওনা হল।
খবরটা পাওয়ার পর রানী কলাবতী মহারাজ বীরেন্দ্র প্রতাপের সামনে প্রস্তাব রাখলেন যাতে রাজা বীরেন্দ্র প্রতাপ বালাকোটের বিতাড়িত সমস্ত প্রজাদের শান্তিপুর রাজ্যে আশ্রয় দেন। হ্যাঁ কলাবতী, বালাকোটের সমস্ত প্রজাকে আমি অতিথি হিসেবে মানি। তাদের আশ্রয় দেওয়াটা আমার কর্তব্য। কিন্তু মা, তুমি তো জানো আমরা সেরকম বড় কোনো রাজা নয়। এত লোকের দায়িত্ব নেওয়া আমাদের সাধ্যের মধ্যে নয়। আর নিলেও আমাদের রাজকোষ একদিন শূন্য হয়ে যাবে, সেটা মোটেই সম্মানজনক নয়। পিতাশ্রী, আপনিও তো বালাকোটের রাজার মতোই ভাবছেন যে অধিক প্রজা মানে রাজ্যের জন্য একটা বোঝা। কিন্তু আমরা যদি অন্য দিক দিয়ে ভাবি যে অধিক প্রজা মানে অধিক আয়, আর সেই আয় থেকেই রাজকোষ সারা বছর সমৃদ্ধ থাকবে। আমাদের রাজ্যের বেশ কিছু জমি তো উপযুক্ত চাষির অভাবে চাষ অযোগ্য হয়ে পড়ে রয়েছে। ওই সমস্ত পড়ে থাকা জমিগুলিতে যদি এই অধিক প্রজারা চাষবাস শুরু করে তাহলে ফসলও তো আগের থেকে অনেক গুণ বেশি হবে। তাহলে বাড়তি প্রজাদের খাবারেরও কোনো অভাব হবে না। আর প্রজাদের খাদ্যের চাহিদা মেটানোর পরেও যে অতিরিক্ত ফসল থাকবে তা আমাদের রাজকোষে জমা হবে। এইভাবে আমাদের রাজকোষ সারা বছর সমৃদ্ধ থাকবে। আর অন্যদিকে ওই অসহায় প্রজাগুলো আশ্রয় পাবে, খাদ্যের সংস্থান হবে। একবার ভেবে দেখুন পিতাশ্রী। বাহ কলাবতী, তুমি এমন একটা সুন্দর কথা কি সহজে বলে দিলে। আমি তো কোনোদিন ভেবেই দেখিনি। আমাদের রাজ্যে অনেক জমি আছে যেগুলো আমরা চাষই করতে পারি না। এই সব প্রজাদের দিয়ে আমরা যদি চাষ করাতে পারি তাহলে তো আমাদের রাজ্য আরো সমৃদ্ধ হবে। তুমি আমার চোখ খুলে দিলে। আজ থেকে এইটা আমি বুঝলাম যে প্রজারা কখনো বোঝা হয় না। সুশাসনের দ্বারা পরিচালিত করলে রাজ্যের সমৃদ্ধির বাহক হবে এই প্রজা। ঠিক আছে, আমি এক্ষুনি সেপাই পাঠিয়ে দিচ্ছি। সমস্ত রাজ্যবাসী যখন অন্য কোনো আশ্রয়ের খোঁজে যাচ্ছিল তখন শান্তিপুর থেকে 2 জন সৈন্য এসে ওদের সামনে দাঁড়ালো। হঠাৎ করে তাদের দেখে সবাই অবাক হলো। তারপর একজন সৈন্য ওদের বলল, রাজা বীরেন্দ্র প্রতাপ আপনাদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। তিনি আপনাদের সবাইকে শান্তিপুর রাজ্যে আহ্বান জানিয়েছেন। রানী কলাবতী আপনাদের সবাইয়ের জন্য অপেক্ষা করছে। তোমরা সত্যি বলছো বাবা? আমরা যে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন মহারানী কলাবতী আপনাদের গ্রহণ করার জন্য ওখানে অপেক্ষা করছেন। এই খবরটা শোনার পর সকল রাজ্যবাসীর সাথে সাথে ছোটুও ভীষণ খুশি হয়েছিল। দিদি, আমরা সবাই আসছি। আর ছোটুর ডাকে সাড়া দিয়ে রানী কলাবতী রাজমহল থেকেই ওকে ইশারা করতে লাগলো। ছোটু আর এক মুহূর্ত দেরি না করে রাজপ্রাসাদের দিকে দৌড়তে লাগলো। সমস্ত রাজ্যবাসীও আনন্দের সঙ্গে শান্তিপুর রাজ্যের দিকে রওনা হল। সমস্ত রাজ্যবাসীকে স্বাগত জানানোর জন্য স্বয়ং মহারাজ বীরেন্দ্র প্রতাপ, রানী বিমলা, রাজকুমার বিনীত এবং রানী কলাবতী সকলে একসঙ্গে এসে দরজার বাইরে অপেক্ষা করছে। রানী কলাবতী কি জয়! 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 দেখতে দেখতে 10-10টা বছর কেটে গেল। এখন শান্তিপুর রাজ্য আগের থেকে অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছে আর সমস্ত প্রজা সুখে শান্তিতে বাস করছে। আর এই বিগত 10 বছরে বালাকোট রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। রাজমহল প্রায় ভগ্নদশা, আর দীনেশের বাড়িটাও একেবারে ভেঙে পড়েছিল। আর পাশে ছোটুদের বাড়িটাও জংলি ঘাস আগাছায় ভরে গিয়েছিল।
স্বাভাবিকভাবেই বছরের পর বছর বাড়িতে মানুষজন বসবাস না করলে ঠিক যেমনটা হয়। আর রাজা মোহনলাল তিনি এখন ধুতি পরে হাতে ছাতা নিয়ে চাষবাস দেখাশোনা করেন। আর রাজসভার মন্ত্রীগণ কৃষক আর মজদুরের কাজ করে, কারণ যে রাজ্যে প্রজাই নেই সেই রাজ্যে রাজা রাজ্য শাসন করবেন কিভাবে? তাই এখন রাজকোষ একদম শূন্য। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই সারমর্মে উপনীত হতে পারি যে কোনো রাজ্যে প্রজারা কখনোই রাজ্যের বোঝা হতে পারে না, বরং একটি রাজ্যের সুখ সমৃদ্ধি সবকিছুই প্রজাদের উপরে নির্ভর করে। আর এটা তখনই সম্ভব যখন একজন মহান রাজা তার সুশাসনে তার রাজ্য পরিচালিত করেন, ঠিক মহারাজ বীরেন্দ্র প্রতাপের ন্যায়। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর বরাবরের মতো শেয়ার করতেও ভুলো না। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমাদের চ্যানেলের প্রতিটি নতুন গল্প সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।